আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 16 ডিসেম্বর 23 জামাতের সাথে এত কিছু করে নির্বাচনের আগেই কঠিন ফল পাচ্ছে। একই ঘটল, প্রকৃতির নির্মম পরিহাস। সারা জীবন জামাত বিরোধিতা করে অন্যায়ভাবে সমস্ত নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে এভাবে নির্মম পরিণতি ভোগ করতে হবে, কঠিন ফল পেতে হবে, এটা হয়তো অনেকে কল্পনা করেনি। এটাকে বলে ন্যাচারাল জাস্টিস, ল অফ নেচার। এটাই বাস্তবতা। আপনারা দেখেছেন যে যারা অন্যায়ভাবে জামাতের সাথে ভয়ানক অন্যায় আচরণ করেছে, আওয়ামী লীগের চাইতেও বেশি। আওয়ামী লীগ যৌক্তিক দল, আওয়ামী লীগ যা করে তার জবাব তাদের কাছে আছে, কিন্তু আওয়ামী লীগের অনেক মিত্র শরিকরা যা করেছে তার কোনো গ্রহণযোগ্য জবাব নেই। আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা এত সহজ নয়, কিন্তু আওয়ামী লীগের অনেক মিত্রদের বিচারের মুখোমুখি করে দোষী সাব্যস্ত করা যাবে। বিশেষ করে জামাত শিবিরের সাথে গত 15 বছর যা ঘটেছে সেই সব বিষয়। যেমন জামাতের নিবন্ধন বাতিল হয়েছে, এটা অন্যায়ভাবে হয়েছে। এখন নিবন্ধন বাতিলে আওয়ামী লীগ বলল আমরা তো কিছু এর সাথে জড়িতই না আওয়ামী লীগ, অতএব তাদেরকে আপনি কিছু করতে পারবেন না। যেমন নিবন্ধন বাতিল চেয়ে রিট করেছে কে? আওয়ামী লীগ করেছে না, তরিকত ফেডারেশন করেছে। আওয়ামী লীগকে আপনি কি বলবেন? কিছুই বলতে পারবেন না। আর বাকিটা কোর্টের বিষয়। আওয়ামী লীগ দল হিসাবে এর সাথে ইনভলভ ছিল না। এরপরে দেখেন জামাত নেতাদের যে প্রথম গ্রেপ্তার করা হয়েছে মাওলানা নিজামী সাইদি ইত্যাদি ইত্যাদি, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায়। তো সেখানে এমনকি যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া থেকে শুরু করে তার সাথে আওয়ামী লীগ দল হিসাবে যতটা না জড়িত, তার চাইতে আওয়ামী লীগের অনেক মিত্র বামপন্থী বা তারা বেশি জড়িত। বাকিটা করেছে কোর্ট। না, আওয়ামী লীগ কী করেছে? আপনি আওয়ামী লীগের তেমন সম্পৃক্ততা পাবেন না। তার চাইতে এমনকি লয়ার্স থেকে শুরু করে বেশিরভাগই যতটা না আওয়ামী লীগ, তার চাইতে আওয়ামী লীগের মিত্রদের। আবার গণজাগরণ মঞ্চ যা করেছে এগুলোকে বিচার ব্যবস্থার ইতিহাসে একটা নিকৃষ্ট উদাহরণ। বিচারাধীন মামলায় রায় হওয়ার পর একেবারে যেভাবে ফাঁসি চাই বলায়, মানে আইন কানুনের তোয়াক্কা না করে, এটা মানবাধিকার পরিপন্থী। গণজাগরণ মঞ্চকে বিচারের আওতায় আনা সম্ভব। কারণ গণজাগরণ মঞ্চ কারা? এটা কি আওয়ামী লীগ? না, আওয়ামী লীগের মিত্র। কিন্তু কি হয়েছে? সেই গণজাগরণ মঞ্চের যারা বেশি লাফালাফি করেছিল, সেই ইমরানের সরকার এই আওয়ামী লীগ আমলে যেভাবে পতন হয়েছে, আজকে কি করুণ জীবনযাপন করছে। সেই লাকি আক্তার কোনো অস্তিত্ব আছে? অথচ তারা এখন হিরো থাকার কথা। ইমরানের সরকার, লাকি আক্তার হিরো থাকার কথা, কিন্তু নেই, হারিয়ে গিয়েছে। শামসুদ্দিন, এই যে বিচারপতি সিনহা, কোথায় তিনি? কি অবস্থা হয়েছে? এছাড়া এই যে আরও তুরিন আফরোজ, কি হয়েছে? কিছুই হয়নি। এটা হচ্ছে বাস্তবতা। শাহরিয়ার কবিররা কি বেশি কিছু কি পেয়েছে? পায়নি। কিন্তু আওয়ামী লীগ কিন্তু সব পেয়েছে। ঠিক তদ্রূপ এই তরিকত ফেডারেশন যারা জামাতের বিরুদ্ধে অনেক কিছু করেছে, আওয়ামী লীগ করিয়েছে। এখন তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরা এটা কল্পনা করেনি যে এই ধরনের অন্যায় কাজ করলে একদিন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, সেগুলো চিন্তা করেনি। তারা করেছে, অতি উৎসাহী হয়ে অনেক কিছু করেছে। দিন শেষে সময় ফুরিয়ে গেলে যে আওয়ামী লীগ এই তরিকত ফেডারেশনকেও টিস্যু পেপারের মতো ছুড়ে দিতে পারবে, প্রয়োজনে জামাতকে কাছে টানতে পারবে, এটা হচ্ছে রাজনীতির বাস্তবতা। এখন দেখেন দর্শক, কি ঘটেছে নির্বাচনের আগেই, এই সুসময়ে, এই ভাগ বাটোয়ারার যুগেও কি ঘটেছে। আওয়ামী লীগ মিত্রদের জন্য 7টি আসন ছাড়ার ঘোষণা দিয়েছে। ওবায়দুল কাদের সাফ জানিয়ে দিয়েছে 7টির বেশি আসন দেওয়া যাবে না, এবং 7টি যে দিয়েছে তাও জিতিয়ে আনার গ্যারান্টি দিতে পারবে না, তাদেরকে জিতে আসতে হবে। তার মধ্যে বহুল আলোচিত জামাত বিরোধী পার্টি, যাদের আজীবনের রাজনীতি হচ্ছে জামাত বিরোধিতা করা, জামাতকে ক্ষতি করা, এছাড়া তারা কিচ্ছু করতে পারেনি জনগণের জন্য, বা তাদেরকে অন্যভাবে জনগণ চেনেই না। তাদেরকে চেনে শুধু জামাতের বিরুদ্ধে রিট করেছে, জামাতের বিরুদ্ধে মামলা করেছে, এই হিসাবে তরিকত ফেডারেশন। সেই তরিকত ফেডারেশনকে আওয়ামী লীগ দিয়ে দিয়েছে কি কলা, কিছুই দেয়নি। 7টি আসন দিল, 7টি আসনের মধ্যে একটা আসনও তারা পায়নি। এখন কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে, আওয়ামী লীগ আমলেই কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। সংবাদ সম্মেলন করে এখন বলছে, কেন এটা তো ভাগবাটোয়ারের বিষয়, এটা সংবাদ সম্মেলন করতে হবে কেন? মানে সরকারের বিরুদ্ধে খেপেছে, আবার তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও কিন্তু ছিল, সেটা কোনো রকম পার পেয়েছে, কিন্তু এবার আর ছাড় পায়নি। এখন সরকারকে আবার ভয়ও দেখাচ্ছে এই তরিকত ফেডারেশন। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে ফল, উচিত ফল।
প্রতিশ্রুতি অনুযায়ী দুটি আসনেই চায় তরিকত ফেডারেশন, মানে দুইটি আসন দেওয়ার কথা ছিল, দুটি আসন চায়। কিন্তু দেখেন এই দুইটি আসন চায়, এটা চাইবে, ঠিক আছে, চাইতেই পারে, যে সংবাদ সম্মেলন করে চাইতে হবে কেন? এর মানে ঘটনা ঘটে গেছে, আওয়ামী লীগ তাদেরকে আর ভ্যালু দিচ্ছে না, ছুঁড়ে ফেলে দিয়েছে বলেই এখন সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলন করে বললে কি আওয়ামী লীগ আসন দিবে? না মাননীয় প্রধানমন্ত্রী হাতে পায়ে ধরে বললে একটা দুইটা আসন দিতে পারে। এর মানে বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ভ্যালু দিচ্ছে না, চান্স দিচ্ছে না, বলার সুযোগ দিচ্ছে না, বলারই সুযোগ দিচ্ছে না, এই কারণে সংবাদ সম্মেলন করে বলতে হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 14 দলীয় জোটের শরিক তরিকত ফেডারেশনকে দুটি আসন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান নজিবুল বাশার মাঝবানী। তিনি বলেন, জোটের শরিকদের 7টি আসনের নাম প্রকাশ করা হয়েছে, এটাই চূড়ান্ত নয়। তিনি অবশ্য খুব আশাবাদী মানুষ, আমি সবসময় দেখে আসি, তিনি নিরাশামূলক কোনো কথা বলেন না, অলওয়েজ অপটিমিস্টিক। আমরা জানি, আমরা আছি। তিনি জোটের নেতৃত্বে থাকা আওয়ামী লীগের উদ্দেশ্যও বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী এই দুটি আসন দেন। কিন্তু না, তার আসনে যে দুটি আসন তো চিন্তা বাদ দেন, একটা আসন, তার আসন নিয়ে যদি কথা বলি, তার আসনে যে সমীকরণ তৈরি হয়েছে, তার ভাগ্য আর ভালো নাই, তিনি এমপি হতে পারবেন না। আর এমপি হতে না পারা মানে আজীবন রাজনীতি থেকে হারিয়ে যাওয়া, তার পলিটিক্যাল ক্যারিয়ার এখানে শেষ বলা যায়। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগই তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিল, এর চাই তার উচিত শিক্ষা কী হতে পারে? বিএনপির আমলে যদি হারিয়ে যেত, বিএনপির দমন পীড়ন বা হয়রানির শিকার হতো, জামাতের প্রতিহিংসার শিকার হতো, তাহলে একটা বিষয় ছিল। আর আওয়ামী লীগের আমলেই জামাতের বিরুদ্ধে এত কিছু করে শেষ পর্যন্ত তাদেরকে হারিয়ে যেতে হচ্ছে, এর চাইতে কষ্টের আর কি হতে পারে? তিনি ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করেন। 14 দলীয় জোটের জোটবদ্ধ নির্বাচন, সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও নির্বাচন পরবর্তী বিএনপি জামাত সহ বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা শিরোনামে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় তরিকত। মানে সরকারকে ভয় দেখাচ্ছেন, বিএনপি জামাতের ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্র, অতএব আমাদেরকে দেন, না হলে পারবেন না। কেন? তরিকত ফেডারেশন কি করে? আওয়ামী লীগের উপকারটা করতে পারে কি? আওয়ামী লীগের যে উপকার করেছে রিড করে জামাতের বিরুদ্ধে, ওটা অন্য কেউ করতে পারে, ওটা আসন ছাড়াও অনেকে করবে, কিন্তু আসন দরকার নেই। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি নিয়ে এসেছেন। নজিবুল বাশার বলেন, জোটের 7টি আসনের নাম আপাতত প্রকাশ করা হয়েছে, এটা চূড়ান্ত নয়, দুটি আসন তাদের অধিকার, তাদের দেন অনুরোধ করছেন। 7টা কৌশলের কারণে দিয়েছে, আমরা কেন দেননি সেটা তারা বলতে পারবেন। মনে মনে তো কান্নাকাটি, তা তো আমরা বুঝি, কিন্তু প্রকাশ করতে পারছেন না, চাপা কষ্ট, আমি প্রকাশ করে দিলাম। নজিবুল বাশার মাঝভান্ডারের আসনে তার ভাতিজা ও নতুন নিবন্ধিত দল বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাঝভান্ডারিও প্রার্থী হয়েছেন। এ আসনে সাইফুদ্দিন আহমেদকে ছাড় দিতে পারে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নজিবুল বাশার বলেন, সুপ্রিম পার্টির বিষয়ে জোটের সমন্বয়ক আমির হোসেন আমু কিছু বলেননি। আওয়ামী লীগের অন্যান্য সূত্র এটি বলতে পারে বলে মন্তব্য করেন তিনি। সবাই তাকে পছন্দ করবেন না বলেও, মানে তিনি বুঝে গিয়েছেন এই তার ভাতিজাকে দেওয়া হতে পারে, এই কারণে বলছেন সবাই তাকে পছন্দ করবেন। তাকে পছন্দ করেন কে? তাকে তো আওয়ামী লীগে পছন্দ করে না স্থানীয়। সুপ্রিম পার্টিকে ছাড় দেওয়া হলে সেটি রাজনীতির জন্য ভয়ঙ্কর বার্তা হবে বলে মন্তব্য করেন নজিবুল। বাবা, আওয়ামী লীগের কৌশলকে এখন ভয়ঙ্কর বার্তা বলছে। সুপ্রিম পার্টিকে সিট দেওয়া, এটা তো আওয়ামী লীগের কৌশল, তাদেরকে নিবন্ধন দেওয়া তো আওয়ামী লীগের কৌশল। তিনি বলেন, জোটের মনোনয়ন যে কাউকে দিতে পারে, অসুবিধা নেই, রাজনীতির বিবেক কোথায় যাবে? এটি রাজনীতির জন্য অশনি সংকেত। 3 মাস আগে নিবন্ধিত দল, মানে 3 মাস আগে নিবন্ধিত দল তারা মূল্যায়িত হবে, এটা কি মূল্যায়ন হয়? দেখেন কি ক্ষোভ, কি কষ্ট, এসব ক্ষোভ কষ্ট দেখিয়ে কোনো লাভ নেই। নজিবুল বাশার কিছু পাবেন না। স্বতন্ত্র প্রার্থী প্রসঙ্গে নজিবুল বাশার বলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী তুলতে বলবেন না। মানে আওয়ামী লীগের প্রতি এত আস্থা, আওয়ামী লীগের সব সিদ্ধান্তের প্রতি এত শ্রদ্ধা, কিন্তু শুধু নিজের স্বার্থের ক্ষেত্রে যেটা যায় সেটাকে অশনি সংকেত বলছেন, তারপরও ছাড় পেলেন না। বর্তমান প্রেক্ষাপটে অংশগ্রহণমূলক নির্বাচন দেখাতে এটি অভিনব কৌশল বলে মনে করেন তিনি। দেশ বিদেশকেও এ কৌশল মাত করেছে বলেও জানান। তবে রাশেদ খান, মেনন, হাসানুল্লাহ ইনুদের হারানোর জন্য নিশ্চয়ই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দেবে না বলে মনে করেন এই নেতা। মানে তিনি বুঝে গিয়েছেন যে তিনি হুজুর, তাকে ভ্যালু দিচ্ছে না, আর রাশেদ খান মেনন বা হাসানুল্লাহ ইনু এদেরকে কিছুটা মূল্যায়ন করছেন, কারণ ইনুকে তো যথেষ্ট মূল্যায়ন করে নৌকার প্রার্থী ঘোষণা করেননি ইনুর আসনে। আসন নিয়ে শরিকদের অসন্তুষ্টি জোটে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে নজিবুল বাশার বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভালো নয়। বিএনপি জামাত সহ একটি বড় অংশ বাইরে, তারা নাশকতা সহ আন্দোলন করে যাচ্ছে। বিদেশি মহল সরব ছিল, এখন চুপচাপ হয়ে গেছে। চুপচাপ থাকা ভালো লক্ষণ নয়।
মানে চিন্তা করছেন এগুলোর মাধ্যমে সরকারকে ভয় দেখাচ্ছে যাতে তাকে নেয়। এইসব ভয়ে কি কাজ হবে? কোনো কাজ হবে না। আদর্শিক জোট ছিল ও থাকবে, ওই জোট থাকবেন কিন্তু আসনের চিন্তা বাদ দেন। আসন আওয়ামী লীগ দিবে না। আওয়ামী লীগ এবার যোগ্যদের মূল্যায়ন করবে, অযোগ্য এই নজিবুল বাসার তরিকা এরা অযোগ্য, এরা রাজনীতিতে হ্যাঁ রাজনীতি করার অধিকার রয়েছে, ধর্মীয় তাদের তরিকতের দাওয়াত দিবে, এদিক থেকে যোগ্য, কিন্তু যেহেতু জনগণের কোনো সমর্থন নেই তাদের প্রতি, তারা জনবিচ্ছিন্ন এবং তাদের কোনো সাংগঠনিক শক্তি নেই, এ কারণে এমপি হওয়ার যোগ্য না তারা। আওয়ামী লীগ এতদিনে অযোগ্যদের এমপি বানিয়ে ভুল করেছে, এবার অযোগ্যদের ছুঁড়ে ফেলতে চাচ্ছে, যোগ্যদের স্থান দিতে চাচ্ছে। যাই হোক দর্শক, রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। সারা জীবন জামাত বিরোধিতা করে এত কিছু করে শেষ পর্যন্ত এভাবেই প্রকৃতির নির্মম পরিহাসের শিকার হতে হচ্ছে।